সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই প্রেক্ষিতে আমরা 8 তারিখে মানে বুধবার আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিভ বাই রিটায়ারমেন্ট, মানে পিআরএল যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিস। আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে, যদি আপনারা সবাই চাষিকে দেখেছেন। এখানে সর্বসকলে এই পর্যন্ত যাদের নাম বেরিয়েছে প্রায় 25 জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ বাই রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো 1, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। বুঝে গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর যারা অবসরে চলে গেছেন, তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন, যে কোনো সরকারি বা ইভেন বেসরকারি মানে অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে, তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলি করেন তাকে একটা সময় দেওয়া হয়, তাকে জানি করার জন্য একটা সময় দেওয়া হয়, যেটাকে বলা হয় জানি টাইম। যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয়, যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়েনিং টাইম। আচ্ছা, এটা কোনো আমাদের প্রচলিত। ঠিক সেরকমও তাদেরকে 8 তারিখে বলা হয়েছে, এন্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময়, এবং তাদেরকে বলা হয়েছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টে একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করা হবে। সংযুক্ত। কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায়, কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল, কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল, কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল। এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা আছে মানে মুভমেন্ট কোয়ার্টারিং বলে MN2, এইটা আন্ডারে চলে আসবে। 9 তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে। এদিকে আমি বুঝতে পেরেছি। এখন আসি আমরা কেন এই সেনা কাস্টডিতে তাদেরকে আসতে বলবো, এটাও একটা ব্যাখ্যা দিই। আপনার কাছে অর্ডার আসেনি? আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট পাইনি, পুলিশও তখন আমাদের সাথে যোগাযোগ করেনি যে একটা ওয়ারেন্ট ইস্যু হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দ্যান লিগ্যাল সাইড, লিগ্যাল মতো যাবে, সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দ্যান লিগ্যাল। সো এটা আমরা জেনেছি এবং আমরা ওইটাতে স্বপ্রণোদিত গিয়ে আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। এবং আপনি একটা বিষয় একটু বলে রেখে আপনি কথা শোনার চেষ্টা করবেন। এটা বাংলাদেশ সেনাবাহিনী, এটা এই রুল প্র্যাকটিস সেনাবাহিনীতে এইরকম, এটার মতো না হলেও অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী 54 বছর পার করে আসছে। ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই, তারপরে তার বিচার কার্য শেষ হয়। সেটা আপনারা শুনেছেন, ফিল্ড জয়েন্ট কোর্ট মার্শাল, সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না? এই কোর্ট মার্শাল গুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে, এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। কেউ বরখাস্ত হয়, কেউ জেলে যায়, কেউ ছাড়া পায়, কেউ ইত্যাদি। এটা কিন্তু আজকে না, গত 54 বছরে সেনাবাহিনী এইরকম অনেক ঘটেছে। সবগুলোর ভিতরে আমি আর কিছু বলার এখন অবকাশ কম, জিজ্ঞেস করে বলতে পারবো এরকম ভাবে হয়েছে এবং খুব সেন্সিটিভ ইস্যুগুলো তো হয়েছে। এটা আপনারা একটু মনে রাখেন, আপনারা অনেক হয়তো ধরতে পারছেন আমি কোনটা মেইন করছি। এর ভিতরে একটা জিনিস ঘটে গেছে, সেটা হলো যে আমাদের যে 15 জন চাকরিরত আছেন এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন, শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখে
শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। অফ এনি কান্ট্রি, নট অনলি বাংলাদেশ, এনি কান্ট্রি, এনি মাইটেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, সেম ইন্টারনাল সিকিউরিটি একটা লিমিট পার হয়ে চলে গেলে ইট এন্ডেঞ্জার সভরেনিটি, সার্বভৌমত্ব। তো এই ডিউটিতে আমরা গত প্রায় 13-14 মাস 14 মাস ধরে আমরা ডেপ্লয়েড আছি। এত লম্বা সময়ের ইতিহাসে কখনো আমাদের সেনাবাহিনী কোনো দিনও ডেপ্লয়েড ছিল না ইন্টারনাল সিকিউরিটি। এবং আপনাদেরকে আশ্বস্ত করি, আমাদের যেটা বললাম ডাবল ফোর্স ইন্টারনাল সিকিউরিটি, আমাদের অবশ্যই সিকিউরিটি সিনারিও উন্নতি করতেই হবে। এটা আমরা কন্টিনিউয়াসলি জারি রাখবো, জারি আছে। এবং সামনে যেটা আছে ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টে হবে আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে, মেবি 3 টাইমস 4 টাইমস। এখন যা আছে তার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি তো হবেই আমাদের ডেভেলপমেন্ট বেড়ে যাবে। এটা মানে আমাদের ফোরকাস্ট যেটা আমাদের নির্বাচন কমিশন অলরেডি বলেছে, এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রমোশন, আমাদের পোস্টিং, যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি। উদাহরণ দিই, আমাদের প্রত্যেক বছরের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সবগুলো কোর্স চালু হয়, ট্রেনিং কোর্সগুলো, আর জানুয়ারি লাস্ট উইকে আমরা এটাকে রিশুরু করে দিচ্ছি আগামী বছরকে অ্যাডজাস্ট করে। এই ধরনের যাবতীয় যা প্রিপারেশন আমরা নিচ্ছি, এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই বড় এফেক্ট অবশ্যই করে, এটা অস্বীকার করবো না। অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না, আমাদের অবশ্যই বড় এফেক্ট করছে। বাট এট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি, সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে, আমাদের সবসময় বলেন, সেটা হচ্ছে উইল রিমেন স্ট্যান্ড ফাস্ট উইথ দ্য জাস্টিস even with compromise of or something, but ইনসাফের কোনো করতে হবে না। থ্যাংক ইউ ভাই। সেই সংক্রান্ত একটা প্রশ্ন করতে চাই। যেহেতু সেনাবাহিনী নির্বাচন সময় একটা ভূমিকা রাখবে, এখন নির্বাচন কন্ডাক্টে আমরা অনেক বড় ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এখন মানে আজকে যেটা হচ্ছে শেষ করে দাও, শেষ করে। তারা বলছেন যেহেতু সরকার বিচারের নামে একটি স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে, ফলে নির্বাচনে একটি বিরূপ প্রভাব পড়তে পারে। এই বিষয়টা জাতীয় পার্টি পলিটিক্যাল পার্টি বলেছে আমি এটা রেসপন্স দিব, এটা আসলে ঠিক হবে না। বাট আমরা সেনাবাহিনী দেশের জন্য, কোনো পলিটিক্যাল পার্টি জন্য না, কে কি বলবো এটা না। আমাদের দিকে অনেক জায়গায় মোটো আছে, আমাদের মোটোতে লেখা আছে আমরা দেশের করে, দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা চেষ্টা করবো আমাদের জীবন দেওয়ার জন্য, দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দেওয়ার চেষ্টা করবো। এখন ওই কেউ পুচাল আমি লাভ তুললাম, আমার এরকম কোনো আমাদের ফোকাস একটাই, জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো একটা ক্রেডিবল ইলেকশন করতে সকলকে নিয়ে, এবং এটা আমাদের যেরকম দায়িত্ব কিন্তু সকলের দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব, আমার পাশে যে বসে আছে তারও দায়িত্ব আছে, সকলের দায়িত্ব। আমরা চেষ্টা করবো, ত্রুটি করবো না, একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা পূরণ হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করা। থ্যাংক ইউ। নির্বাচন কমিশন ইজ দ্য মেইন, বাট আমরা 4-5 আগস্টের রামপুরা ইনসিডেন্সের উপর ভিত্তি করে, তাই তো ঠিক এটুকু তো আমরা সবাই জানি। তো এইটা ঘটার পরে যেটা হলো, ওখানে কতগুলো কথা বলা ছিল, যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা, সেটাও ইস্যু হয়ে যায়। ইস্যুটার ক্ষেত্রে আপনারা সাংবাদিক আমাদের দিকে আপনাদের এটা বেশি না, সেটা হচ্ছে যে এই ওয়ারেন্ট ইস্যু করে ট্রাইব্যুনাল থেকে, করার পরে এটা কার কাছে যায়? পুলিশের কাছে, আইজিপির কাছে যায়। তাকে একটা ডেট দেওয়া আছে, 22 তারিখের ভিতরে এটা তাকে কার্য সমাপ্ত করতে বলছে। আর এখানে অনুলিপি হিসেবে, অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা অ্যানাদার কপি, এগুলো কপি হিসাবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি। আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং টিভি স্টলে কেউ এটা দিতে পেরেছেন, কেউ দিতে পারে না, বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের অনুলিপির ভিতরে কারো দেওয়া আছে। আমরা অদ্যবধি পর্যন্ত কোনো এই যে যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত, তো আমাদের বোর্ড যদিও বা ছিল 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, তো আমাদের প্রমোশন বোর্ড শেষ হয়ে যায় 8 তারিখ সন্ধ্যা থেকে। এই বোর্ডগুলো শুরু হয় যখন, এটা একটা ক্লোজ করে আমাদের এটা হয়, তখন আমরা মোবাইল থেকে শুরু করে কোনো
ইলেকট্রনিক ডিভাইস আমরা ভিতরে নিতে পারি না।